সোশ্যাল মুভমেন্টে যারা আছেন তারা রাজনীতি ভোট নিয়ে কথা বলে গেলেন। আপনারা যে বসছেন এটা কিন্তু রাজনীতি মূল লক্ষ্য না, ভোটটাই মূল লক্ষ্য না। রাজনীতিও তো রাজনীতির জায়গায়, ভোটের জায়গায় ভোট। কিন্তু আপনারা যদি আপনাদের কর্মকাণ্ড গুলো সঠিকভাবে করে যান, জনগণকে সম্পৃক্ত করতে পারেন, তাহলে জনগণ আপনাদেরকে অনুসরণ করবে। আপনাদের ভালো কাজের জন্য জনগণই আপনাদেরকে অনুসরণ করবে এবং অটোমেটিক্যালি তারা আপনাদের ফ্যান হয়ে যাবে। তারা ফ্যান হয়ে আপনাকে অনুসরণ করবে আপনার কোন মতাদর্শের, তারা কিন্তু ওই দিকে ডাইভার্ট হবে। পলিটিক্স কিন্তু এমনই ভাবে হয়। আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি, ওখানে যে আমি দেখতাম যে সিনিয়ররা যারা আছে তারা কিভাবে চলে, কোন সংগঠনে কিভাবে চলে। আমি দেখেছি অনেককেই যে আমাদের চলাফেরা দেখে, আমাদের কর্মকাণ্ড দেখে আমাদের উত্তরসূরি যারা, তারা আমাদের পথটা বেছে নিছে, আমাদের দলটাকে বেছে নিছে। এর জন্য আপনারা যারা আছেন, আপনাদের কর্ম যদি সঠিক হয় বা সঠিক পথে যদি আপনারা চলেন, তাহলে আপনাদের পেছনে কিন্তু লাইন লেগে যাবে পরবর্তী প্রজন্ম। ভোটিয়াসু যুব সংঘ নিবন্ধন নেই। টোটাল কতগুলো সংঘ আছে এগুলো? 17টা আছে আমাদের আপাতত, অ্যাক্টিভ আছে 17টা। অ্যাক্টিভ 17টা। রেজিস্ট্রেশন আছে কতগুলো? একটা রেজিস্ট্রেশন আছে, যুব সংঘ কাটা তিনটা না, তিনটা রেজিস্ট্রেশন করে। চারটা ক্লাবের রেজিস্ট্রেশন আছে, 10-12টা আছে। অসুবিধা নাই। যতগুলো সংঘ সংস্থা বা সংগঠন আছে, অ্যাক্টিভ যারা থাকবে তারা প্রত্যেকে নিবন্ধন পাবে, সে ব্যবস্থা করা। কাটাখালী যুব সংঘ মাঠ খেলাধুলায় সমস্ত নিয়ে আলোচনা করছি, সেগুলো তো আমি বলেই গেলাম একটু আগে। স্কলার্স ইউনিয়ন সড়ক দুর্ঘটনা, এই যে সড়ক দুর্ঘটনা কিন্তু এখন একটি মরণ ব্যাধিতে পরিণত হয়েছে। এই যে ছোট ছোট ছেলেরা যে রাস্তাতে যে মোটরসাইকেল চালিয়ে যায়, বাচ্চা ছেলে যার বয়স দেখা গেছে 12-13, সেও পিছনে আরো 2জনকে নিয়ে চালিয়ে যায়। এখানে আমাদের পরিবারকে সচেতন হতে হবে। বাবা বিদেশে থাকে, মামা বিদেশে থাকে, ছেলে যায় মার সাথে মাকে অত্যাচার করে যে মোটরসাইকেল না দিলে ভাত খাবে না বা স্কুলে যাবে না, আর এরা অসহায় হয়ে তাদেরকে একটা মোটরসাইকেল কিনে দেয়। কিন্তু এর যে কি পরিণতি সেটা কিন্তু একবারও চিন্তা করে না। কিন্তু যখন চিন্তা পড়ে তখন আর কিছু করার থাকে না, তখন কিন্তু দুর্ঘটনা ঘটেই যায়। এই রাস্তাতে চলার সময় দেখা যায় যে এত বেপরোয়া ভাবে চলে। কিন্তু এগুলো যদি সামাজিক ভাবে এদেরকে চেঞ্জ আনতে হবে। কারণ ওরা কিন্তু যে বাতাসটা পায়, চালানোর পর যে হাওয়াটা পায়, তা ওরা মনে করে এটি একটা জীবন। কিন্তু এটাই যে জীবন না, এটা যে মরণ, এই ভূতটা ওদের মধ্যে ঢোকাতে হবে। এটা জোর করে হবে না, এটা বোঝায় করতে হবে। স্কুল, কলেজ, হসপিটালের উন্নয়ন, এটা তো আমার প্রতিটি বক্তব্যের মধ্যে আমি বলে থাকি যে এই যে ঢাকার এত কাছে, আমরা ঢাকা থেকে 35 কিলোমিটার হলে নবগঞ্জ, 40 কিলোমিটার দূরে দোয়াল, অথচ এটা কিন্তু রাজধানীর মধ্যেও হতে পারত। 15 সালের একটি প্ল্যান আমি দেখেছি, পুরো কেরানীগঞ্জ সহ সাভার শহর ঢাকার এক্সটেনশন হয়ে গেছে। যদি সেটা তখন হয়ে যেত তাহলে কিন্তু ঢাকার এক্সটেনশনটা কিন্তু 92 শহর টান দিত। আর 92 শহর যদি টান দিত তাহলে এটা কিন্তু এখন সিটি কর্পোরেশনের মধ্যে থাকতো।
কিন্তু দূরত্বর দিক থেকে কিন্তু সিটি কর্পোরেশনের যে গুরুত্ব, ভৌগোলিক ভাবে আমাদের গুরুত্ব কিন্তু তেমন ভাবে আমরা গড়ে উঠিনি। এখানে কোথায় নর্থ বেঙ্গল, পঞ্চগড়, নোয়াখালী, নীলফামারী, ঠাকুরগাঁ এই সমস্ত এলাকায় গ্যাস চলে গেছে, অথচ ঢাকা থেকে 35 কিলোমিটার দূরে, যেখানে সেখানে তো মনে 27-28 কিলোমিটার দূর, সেখানে এখনো আমাদের গ্যাসের ছোঁয়া আসেনি। আমাদের এখানে কিন্তু অনেক বড় বড় মন্ত্রী ছিলেন, একই সিরিয়ালের মধ্যে ছিলেন, দুয়ারে, নবগঞ্জে, কেরানীগঞ্জে এক সিরিয়ালের মধ্যে ছিলেন। এটা কিন্তু হতে পারত, কেন হয়নি তা জানি না, তবে হওয়া উচিত এবং হতে হবে, এটা হলো বড় জিনিস। একটি মাত্র জিনিস দেখেন যে গ্যাস যদি আসে তাহলে কিন্তু একটি এলাকার 50% উন্নয়ন একবারই হয়ে যায়, শুধু গ্যাস আসে। গ্যাস যদি আসে সেখানে মিল কারখানা হবে, মিল কারখানা হলে আমাদের সন্তানেরা বিদেশে যাবে না, ওখানে কর্মসংস্থান হবে, আমাদের মা বোনদেরও কর্মসংস্থান হবে। গ্যাস যদি হয় ওর আশেপাশে বিশাল আকারের মার্কেট গড়ে উঠবে, ফ্যাক্টরিগুলি পাশ দিয়ে মার্কেট গড়ে উঠবে, তাদের খাদ্য সামগ্রী লাগবে, তাদের পোশাক শিল্প লাগবে, আমাদের পুরো সেট আপটা নতুন একটা শহর এখানে গড়ে উঠবে। তাতে করে আমাদের প্রতিটি এলাকার প্রতিটি লোকই কোনো না কোনো ভাবে লাভবান হবে বা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। গ্যাস যদি আসে, যদি ফ্যাক্টরি হয়, তাহলে রাস্তাটা কিন্তু অনেক ওয়াইড হবে, 4 লেনের রাস্তা হতে হবে, তাহলে গাড়িগুলি ঢুকতে পারবে না। বিদ্যুৎ পর্যাপ্ত হতে হবে, তার মানে একটা মাত্র গ্যাসের সাথে পুরা সামাজিক অবস্থায় একটা পরিবর্তন আসছে। তাই আমার মাথায় আছে, অনেক স্বপ্ন দেখি না, কিন্তু সবকিছু আবার দুঃস্বপ্ন মনে করলেও কিন্তু হবে না, কারণ এটা তো দেশ, অন্য জায়গায় হলে আমাদের জায়গা হবে না কেন? এটা তো আমরা পারিনি, আমাদের ব্যর্থতা। কিন্তু পারিনি বলে পারবো না তাও না, পারতে হবে, কাউকে পারতে হবে। তাহলে কি আমরা কি অবহেলিত থাকি যাবো সারা জীবন? মানে যুগের পর যুগ আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা কিন্তু, বিশেষ করে আমার পূর্বসূরি যারা ছিল তারা কিন্তু অনেকেই নেই, ম্যাক্সিমামই নেই। এভাবে যদি আমিও চলে যাই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তারাও কিন্তু এসে দুঃখ করবে যে এটা তো হলো না। তাই আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে সচেতনার সাথে এদেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে কাজগুলো করতে হবে। এখানে যদি মিল কারখানা গড়ে ওঠে, সাথে সাথে কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে উঠবে, সাথে সাথে এখানে আধুনিক হাসপাতালও গড়ে উঠবে। গত 7 দিন আগে আমি নবগঞ্জ হাসপাতালে ঢুকলাম একটা পেশেন্ট দেখতে, ঢুকার সাথে সাথে একটা এমন দুর্গন্ধ আসলো, তারপর যেহেতু পেশেন্ট দেখতে আসে ঢুকতেই হলো। ঢোকার পর দেখলাম যে মেঝেতে রোগী শুয়ে আছে, ভালো কোনো বিছানা নেই, ভালো কোনো খাবারের ব্যবস্থা নেই। মনে হয় ভালো লোক, সুস্থ লোক ভিতরে ঢুকলে অসুস্থ হয়ে বেরোবে, আর রোগীর কি অবস্থা হয়। এর জন্যই এখানে আধুনিক হাসপাতাল সহ মেডিকেল কলেজের প্রয়োজন, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান সহ ইউনিভার্সিটি দরকার। বাংলাদেশে কত প্রাইভেট ইউনিভার্সিটি আছে? 100-র উপরে, অথচ জোহানবার্গে কোন ইউনিভার্সিটি কিন্তু এখনো হয়নি। যদি এখানে বিশ্ববিদ্যালয় হতো তাহলে কিন্তু আমাদের সন্তানেরা ঢাকা শহরে অথবা বিদেশে যায় লেখাপড়া করার প্রয়োজন হতো না। এই যারা লেখাপড়া করার জন্য বিদেশে যাচ্ছে তাদের মিনিমাম 80% ছেলেমেয়েরা কিন্তু আর দেশে ব্যাক করছে না। তার মানে আমাদের মেধাবী ছেলে মেয়েগুলো বিদেশে যে তাদের মেধাগুলো বিদেশিদেরকে দিচ্ছে, আমাদের দেশ মেধা শূন্য হয়ে পড়ে আছে। এর জন্যই তাদেরকে মেধাগুলিকে কাজে লাগাতে হলে এখানে আধুনিক এবং উন্নত মানের মেডিকেল কলেজ, হাসপাতাল, ইউনিভার্সিটি সহ
সমস্ত সুযোগ সুবিধাগুলি তাদেরকে করে দিতে হবে, যাতে করে তারা এখানে আকৃষ্ট হয়, এখানে পরিবারের সাথে থাকতে পারে, দেশের জন্য তারা ভবিষ্যতে অবদান রাখতে পারে। প্রবাসী কল্যাণ ইয়ে তো চলে গেল বোধ হয়, ফারুক ভাই চলে গেছে, ফারুক সাহেব চলে গেছে। বলতে ভাই গুলো মতো আছে। মোস্তফা ভাই তো আর প্রবাসী না, না, মোস্তফা ভাই কি এরা হলো এরা ওই যে শখের বসতি, এরা সিএপি তো ব্যবসার কারণে হয়েছে, ইনভেস্টরের কারণে হয়েছে। এখানে প্রবাসী বলতে আমি ম্যান পাওয়ার সেক্টরটার কথা বলছি, যেটা নিয়ে কথা হয়েছে। ম্যান পাওয়ার সেক্টরে এখানে অভিবাসন ব্যয় বেশি হয়, এর জন্য কিন্তু বিদেশিরা দায়ী না, এর জন্য কিন্তু আমরা দায়ী। আশেপাশে দেশগুলি যারা আছে তারা অল্প অল্প টাকায় ভিসা কিনে, অনেকে ফ্রিও পায়। আর আমরা যারা বাংলাদেশে যারা ব্যবসা করি, আমরা ওখানে যাই প্রতিযোগিতায় নেমে যাই। একটি ভিসার দাম যদি 5,000 রিয়াল হয়, আমার আরেকটি বন্ধু যায় সেটাকে প্রস্তাব দেয় 7,000 রিয়াল। কোম্পানি বেতন যদি 1,000 রিয়াল হয়, পাশের বন্ধুটি যায় বলে আপনাকে 800 রিয়াল আমি ঢুক দিব। এই যে আমরা নোংরা প্রতিযোগিতার মধ্যে নেমে আমাদের জনগণকে আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলছি, যাতে করে আমাদের অর্থনীতি দুই দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেতে টাকা বেশি লাগছে, বেতন কম পাচ্ছে। এর জন্য আমাদের একটি উন্নত মানের আধুনিক ট্রেনিং সেন্টার দরকার। আমাদের সন্তানদের যদি আমরা লেমেন হিসেবে না পাঠিয়ে ট্রেনিং এর মাধ্যমে পাঠাতে পারি, তাহলে কম খরচে যে বেশি টাকা তারা ইনকাম করতে পারবে। এ ধরনের অনেক কর্মকাণ্ডগুলি করা সম্ভব। টিকিটের ব্যাপারে কথা আছে, টিকিট তো একটা সিন্ডিকেট, দুবাই ভিত্তিক একটি সিন্ডিকেট পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। দেখা যায় যে 40-50 হাজার টাকার টিকিট শর্ট দেখায় 1 লাখ টাকা নিয়ে নেয়, আবার টিকিট পাওয়া যায় না, এমন অবস্থা করে ফেলে। প্রায় প্রতিনিয়ত এমনই ঘটনা ঘটছে। এখান থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে সচেতনতার মাধ্যমে। নারী কল্যাণের আমাদের বোনেরা আছেন, নারীদের কল্যাণ যদি করতে হয় সেখানেও কিন্তু আমাদের নারীদেরকে তো সাপোর্ট দিতে হবে। কল্যাণ তো এভাবে হবে না, কল্যাণ করতে হলে কল্যাণের জন্য যে ধরনের সাপোর্টটা দরকার, সেই ধরনের সাপোর্টের ব্যবস্থা করতে হবে সামাজিকভাবে। এখন যেটি ছোট্ট আকারে আছে, এটা একসময় বৃহৎ আকারে হয়ে যেতে পারে। নারীদের জন্য কিন্তু হাতে কলমে কাজ করার, লেখাপড়ার পাশে কাজ করার অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, কিন্তু সেই ধরনের সাপোর্ট গুলো কিন্তু আমাদের সমাজে এখনো গড়ে ওঠে নাই। কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, অনেক ধরনের শিল্প এই নারী বোনরা মায়েরা করতে পারে, কিন্তু সরকার যদি এর সাথে ইনভলভ হয় বা ব্যাংকগুলো যদি এদের সাথে ইনভলভ হয়, তাহলে কিন্তু এটা বৃহৎ আকারে অনেক বড় কিছু করা সম্ভব। ইনশাল্লাহ যদি সংসদে যাওয়ার সুযোগ হয়, আপনাদের এই সমস্ত প্রজেক্টগুলো নিয়ে, সমস্ত সাবজেক্টগুলো নিয়ে, সমস্ত কল্যাণমুখী ফাউন্ডেশনগুলি বা সংস্থাগুলি নিয়ে সংসদে